গাজীপুরের নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকা 2016 সালের 8 অক্টোবর সোলাইমান সরকারের বাড়িতে জঙ্গি বিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সবার ধারণা যে আগে আইনে মাইরে ফেলাইছে, পরে তারা গোলাগুলি করছে। যতগুলো পরিস্থিতি সিমটম দেখলাম, এতে তো সাধারণই মনে হচ্ছে। মারা যান 7 জন। সেই অভিযানের অনুসন্ধানে নেমে চমকপ্রদ তথ্য পেয়েছি আমরা। বিভিন্ন জায়গায় ফুটাগুলির চিহ্ন পাইছি। ওই জায়গায় কোনো কথা বলতে পারি নাই। সবচেয়ে বড় দুঃখজনক হলো আমাকে সাদা কাগজে স্বাক্ষর নিছে। মাঠ পর্যায়ের অনুসন্ধান আর মামলার নথি ঘেটেও মিলেছে অসামঞ্জস্যতা। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি সঠিক বিচার দিও আল্লাহ। 8 বছর আগের জঙ্গি বিরোধী অভিযান অপারেশন স্পেড 8 ঘিরে সার্চলাইটের এবারের অনুসন্ধান। (2016 সালের 8 অক্টোবরের ঘটনা। বাড়িটির দোতলায় জঙ্গিদের অবস্থান। খবর পাওয়ার পর ঢাকা থেকে ছুটে আসেন সোয়াট সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসেন সাবেক আইজিপি এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীও। আমাদের পুলিশ বাহিনী যখন তাদেরকে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ করে, নির্দেশ দেয়, তারা আত্মসমর্পণ না করে তারা উপর্যুপরি গুলি বর্ষণ শুরু করে। দিন শেষে গোলাগুলিতে 7 জঙ্গি নিহতের খবরও দেয় আইনশৃঙ্খলা বাহিনী। 8 বছর আগের সেই অভিযানে নিহত 7 জনের লাশ অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে দাফন করে পুলিশ। তবে আমরা নিহত 3 জনের পরিচয় জানতে পেরেছি। তারা হলেন সাইফুর রহমান বাবলু, বাড়ি সুনামগঞ্জের ছাতক থানার দক্ষিণ খুরমা এলাকার মনিরগাথি গ্রামে। বাবার নাম মতিউর রহমান। নিহত ফরিদুল ইসলাম আকাশের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বড়ইতলা গ্রামে। বাবার নাম আবু সাইদ। নিহত ইব্রাহিম বিন আজিমের বাড়ি রাজধানীর বংশালের 54 নং পুরাতন মোগলটুলিতে। বাবার নাম আজিম উদ্দিন। ঠিকানা ধরে সুনামগঞ্জের উদ্দেশ্যে টিম সার্চলাইট। খবর রয়েছে বর্তমানে সিলেট শহরের এই বাসায় বসবাস করেন নিহত বাবলুর পরিবার। পরামর্শ নিয়ে আমি অসহায় অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ভুগতেছি। একটিমাত্র ছেলে আমার। বাবলুর বাবার এমন আহাজারি 2016 সাল থেকে। কবে শেষ হবে জানেন না। সন্তানের জন্য বাবার এমন আর্তনাদ সর্বশক্তিমানের কাছে। তুমি তাকে সৃষ্টি করছো, তুমি দেখছো আল্লাহ, তারে গিলা মারছো আল্লাহ, তুমি আর বিচার কইরো মাবুদ, তুমি বিচার কইরো মাবুদ। বৃদ্ধ মতিউর রহমান জানান, তার ছেলে বাবলু সিলেট শহরে ফুপুর বাসায় থেকে পড়ালেখা করতেন। মায়ের অসুস্থতার খবরে বাসায় ফেরার সময় নিখোঁজ হন। সেই থেকে আর খোঁজ মেলেনি। সাধারণ নাটক, ওদের বাহিনী কিডন্যাপ করে নিয়ে গেছি। অথবা তো তার মোবাইল বন্ধ থাকতো কেন? সে যদি ফ্রি থাকতো তার মোবাইল খোলা থাকতো। পরে জানতে পারেন গাজীপুরের পাতারটেকে জঙ্গি বিরোধী অভিযানে তার ছেলে মারা গেছেন। অথচ 3 মাস আগে নিখোঁজ হন বাবলু। এই 3 মাস কোথায় ছিলেন, কারা তাকে ধরে নিয়ে গেল, জঙ্গি হলো কবে থেকে, কিছুই জানেন না। বরং এসব নিয়ে প্রশ্ন তুলে হুমকির মুখে পড়েছেন। আমি লাশটা আমার বাড়িতে না খবর দিতাম চাইলাম। আমি এই সময় মুখ খুললা কইতাম পারছি না আমার লাশ সন্তান, আমার চাপো। লাশের কথা কইলে তারা বলে তোমরা সবাই জঙ্গি, সবাই যে তুই জানি। সিলেটের পার্ক ইন্টারন্যাশনাল কলেজের বিজ্ঞান বিভাগ থেকে SSC পাশ করেন বাবলু। স্বপ্ন ছিল বড় হওয়ার, কিন্তু সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। একই ঘটনায় নিহত ইব্রাহিমের বাসা পুরান ঢাকার বংশালের মোগলটুলিতে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ইব্রাহিম 2016 সালের 8 আগস্ট নিখোঁজ হন। সেদিন তিনি ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন। র্যাবে গেছিলাম, SBতে গেছিলাম, CIDতে গেছিলাম, পরে CTTCতে গেলাম। তো যাই হোক,
আমাকে বললো যে 2-1 দিনের মধ্যেই আপনারা একটা রেজাল্ট জানতে পারবেন। পরে আমার ছেলে যখন আসলো ওই রুমে, আমাকে যে রুমে রাখা হয়েছিল, আমাকে খুব একটা বড় ধরনের প্রশ্ন করেনি, শুধু বলছে যে আপনার ছেলে কোন মাদ্রাসায় পড়ে এগুলো জিজ্ঞেস করছে, এবং বলছে যে এই 2টা মাদ্রাসায় আমাদের টার্গেটে আছে, তামিল মিল্লাত এবং মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়া। তো ওর যে আরেক ভাই আছে ওকে এখানে না পড়ালেই ভালো হয়। কোথাও সন্ধান না পেয়ে পরদিন থানায় জিডি করেন ইব্রাহিমের বাবা মোহাম্মদ আজিমউদ্দিন। পত্রিকায় নিখোঁজ বিজ্ঞাপন দিয়েও কাজ হয়নি। ঠিক 2 মাস পর গাজীপুরের পাতারটেকে জঙ্গি বিরোধী অভিযানে ইব্রাহিমের মারা যাওয়ার খবর পান। ইব্রাহিম অন্যায়ের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি ও প্রতিবাদী ছিলেন। এসপি আব্দুল সবুরকে আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা আপনারা বলছেন যে আপনাদের সাথে ইনকাউন্টার মানে ক্রসফায়ার হয়েছে, তা আপনাদের কি কেউ ইনজুরি হয়েছে? উনি আমাকে নিজে বলছে যে না, কোনো ইনজুরি হয়নি। সত্য উদ্ঘাটন হোক, এটি আমি চাই। আজকে আমাদের পরিবারকে কটাক্ষ করে দেখে বিভিন্ন জায়গায়, আমরা কি করছি? আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা দিচ্ছি, এটি কি আমাদের অপরাধ? অন্ততপক্ষে যদি জাতির প্রশাসনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে যদি বিচারটা আমি পাই, অন্তত বলে যে না, আমার ছেলে কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না, এটার বিচারটা জাতি দেখলে আমি একটু শান্তি পাবো। আজিমউদ্দিন ওয়ার্ড জামাতের সাবেক সভাপতি, মা আলিয়া বেগম কোরআনের হাফেজ। ইসলামী ভাবধারার এই পরিবারটি ইব্রাহিমের মৃত্যুর পর আরও বেশি চাপে পড়েন। তারা একটা পুরোপুরি নাটক সাজায় অন্য কোথাও থেকে আয়না ওরা এই ঘটনাটা ঘটাইছে। আমার এই ছেলেটা সকাল সন্ধ্যা সে মসজিদে তালিম করত, মানুষকে ইসলামের দিকে আহ্বান করত। এটাই ছিল প্রশাসনের কাছে তার অপরাধ। লাস্টটাও একবার হইলো আমি বুকে জড়ায় ধরবো, একটা ওর কপালে আমি চুমু খাবো, যেভাবে করে আমি ছোটবেলায় জমজ সন্তান আমি আল্লাহর থেকে চেয়ে এনেছি, ওইভাবে আদর দিয়ে সোহাগ দিয়ে আমি ওরে বড় করছি। আমার এই আশাটা ছিল, কোনো পর্যন্ত তো প্রতি সালাতেই আল্লাহর কাছে এর বিচার চাই এবং চেয়ে যাব যতদিন রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন। তারা বলছেন সন্তানের মৃত্যু নিয়ে কোনো কথা বলতে পারেননি, জানতে পারেননি কোন প্রমাণের ভিত্তিতে জঙ্গি অপবাদ দিয়ে খুন করা হলো। 8 তারিখে কিন্তু ওর একটা জীবিত ছবি আমাকে ডিবির যে সিটিটিসি ইউনিট সেখানে আমাকে দেখানো হয়েছিল। আগে ঘটনা তো তার মানে যেহেতু ওর জীবিত ছবি আমাকে ওরা দেখাইছে, তার মানে সে জীবিত ছিল, ওদের কাছে ছিল, বা ওরা জানতো, ওরা ওদের হেফাজতে ছিল। সামহাউ XYZ এখানে একটা কিন্তু থেকেই যায়। নিচ থেকে উপরে গোলাগুলি হলে গুলির রেঞ্জ স্বভাবত উপর দিকে থাকার কথা, এটা একটা প্রশ্ন থেকে যায়। নিচের দিকে গুলি আসলো, 7টা লাশ একই সাথে এক জায়গায় দলা করে পড়া, আপনাকে আমি ছবিটা দেখিয়েছি। তারপর প্রত্যেকের জামা কাপড় একেবারে তৈরি অবস্থায়, আমার ভাইয়ের জুতাটা মোজা পর্যন্ত পরা। ইব্রাহিমের বড় ভাই আহমেদ আবদুল্লাহর কাছে ভাইয়ের মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন। যিনি ঘটনাকে সাজানো নাটক ছাড়া অন্য কিছু ভাবেন না। 19 বছরের ছোট নিষ্পাপ ভাই, ও কি ক্রাইম করছে আজও পর্যন্ত কিন্তু দেখাতে পারেনি। ওকে বলছে জঙ্গি সন্দেহে মেরে ফেলা হয়েছে। আপনারা যদি মামলার ইয়েটা পড়ে দেখেন, তো জঙ্গি আপনি সন্দেহ করে একটা মানুষকে মেরে ফেলতে পারেন, এটা আমার জাতির কাছে প্রশ্ন। সিটিটিসির মনিউল ইসলামের সহকারী, বিশেষ সহকারী, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর, উনি আমাদেরকে বললেন যে আপনার ভাই যে 2টা মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসায় মোহাম্মদী আরাবিয়া যাত্রাবাড়ি এবং তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা, এই 2টা মাদ্রাসাই আমাদের জঙ্গি টার্গেটে আছে, সন্দেহে টার্গেটে আছে। তো তখন আমি এটা একটু একটু আঁচ করতে পারলাম যে ওকে এরকম এটার ভিতরেই কোনো জড়ায় ফেললো কিনা ওরা। পরে 2 মাস পর আমরা ওকে ওই পাতারটেকে হত্যাকাণ্ডে দেখতে পাই, তাকে হত্যা করা হয়েছে। তার মানে এটা এখন প্রশ্ন থেকেই যায় যে সে ওখানে গেল কিভাবে। পত্রিকায় মৃত্যুর ছবি দেখে গাজীপুরে ইব্রাহিমের লাশ আনতে ছুটে গিয়েছিল ইব্রাহিমের পরিবারের সদস্যরা, কিন্তু লাশ ফেরত দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। তৎকালীন পুলিশ সুপারের বক্তব্য এবং সে সময়ের ছবিতেও তার প্রমাণ মেলে। যে ছবিগুলি আমরা প্রকাশ করেছি এবং সেই ছবি দেখার পরে অনেক আত্মীয় স্বজনরা আসতেছে তাদের দাবিদার হিসাবে লাশগুলি নেওয়ার জন্য। এর মধ্যে অনেকেই আসছেন আমাদের কাছে। অজ্ঞাত বলে আঞ্জুমানে লাশ দাফন করা হলেও সে সময় ইব্রাহিমের পরিবার সহ আরও 2টি পরিবার লাশ দাবি করে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যখন লাশের দাবিদার পরিবারগুলোকে হুমকি দেন, তখনই সব চুপসে যায়। যখন আমি লাশ চেলাম, আমাকে হারুন সাহেব এবং এসপি সবুর উনি যে বলে এটা আমাকে ফোন দিয়ে না, এটা তো ওসির ব্যাপার, আপনি ওসির সাথে যোগাযোগ করেন। একটা নিউজ পেলাম
হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী একটু যারা লাশ নিয়ে বেশি তাগাদা করবে তাদের পরিবারকে খতিয়ে দেখা হবে। তাই আমার আত্মীয়স্বজন বলে যে তোমাদের তো ব্যাকগ্রাউন্ড, তোমরা তো জামাত ইসলামের সাথে কাজ করছো, তারপর তোমার ছেলেরা শিবিরের সাথে কাজ করছো, কাজে ইসলামিক লোকদের উপরে এদের টার্গেট বেশি, অতএব এটা নিয়ে এত করো না। যতটুকু আমার বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার পরে আর রেজা আমার ফোন ধরে না। এত প্রমাণ থাকার পর লাশ অজ্ঞাত বলে দাফন করে পুলিশ, অথচ জঙ্গি হলেও লাশ দাবি করা পরিবারগুলোর আইনি অধিকার। অথচ অপারেশন স্পেড 8 অভিযানের নামে পরিবারগুলোকে উল্টো আইনি অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ফিরছি একটা বিরতির পর। কাগজপত্রের তথ্য বলছে অভিযানে অংশ নেয় সিটিটিসির সোয়াট টিমের অন্তত 21 সদস্য পরের বছর অর্থাৎ 2017 সালে বিপিএম ও পিপিএম পদক পান। সেই অভিযানে 830 রাউন্ড গুলি চালায় সোয়াটের 26 সদস্য। যদিও অভিযান নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি সোয়াটের তৎকালীন দলনেতা SM জাহাঙ্গীর হাসান। আপনারা কি ওই সময় দরজাটা ভেতর থেকে লাগানো অবস্থায় পেয়েছিলেন? ওরা ভিতর থেকে লক করছে, আমাদের লোকজন যারা এই ইনভেস্টিগেশনের লোকজন মানে ইন্টেলিজেন্স যারা এই বাসাটাকে খুঁজে বের করছে, বাইরে থেকে লক করা, মানে আমরাও ইজিলি দরজা না ভেঙে ভিতরে ঢুকতে পারবো না, ওরাও ভিতর থেকে বাইরে আসতে পারবো। এই হলো সিচুয়েশন। ভেতরে গিয়ে আপনারা কি অবস্থায় পেয়েছিলেন? ভাই এখন আমি আপনাকে বলি, আমি এই বিষয়গুলো নিয়ে আমার তো ধরেন ওই 2016 থেকে 2018 তো এখানে প্রায় কত 10-12টা 12-13টার মতো অপারেশন ছিল, আরো অপারেশন হয়েছে, সবগুলো তো আমি লিড করি নাই। তো এই বিষয়গুলো নিয়ে মিডিয়াতে কখনোই আমি কথা বলি নাই। আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন কোথায়? আমি ট্রিটমেন্ট নিয়েছি গাজীপুরে, ওরা পারে নাই, পরে আমি আসছি পুলিশ হাসপাতালে। নৌ পুলিশে কর্মরত সোয়াট কর্মকর্তা জাহাঙ্গীর ওই সময় একটি বেসরকারি টেলিভিশনকে ডান বুকে গুলিবিদ্ধ হওয়ার দাবি করেছিলেন। তবে পুলিশ প্রতিবেদনে কিংবা সোয়াটের করা সাধারণ ডায়েরিতে গুলির তথ্য নেই। আপনি যে ট্রিটমেন্ট নিয়েছিলেন এর কোনো এভিডেন্স আছে? এভিডেন্স আমার কাছে ওটা তো আসলে যেহেতু আমি মিডিয়াতে এক্সপোজ হই নাই, এখানে আমার সাথে আমার সোয়াটের মেম্বার যারা ছিল, ওটা তো ধরেন ওই সময় যে অপারেশনে যারা ছিল অনেক লোকজন ছিল, অনেক হিউজ। এখন কি এভিডেন্স আছে কিনা সেটা বলছি। আপনার মামলার নথির সাথে তো এটা ইনক্লুড হওয়ার কথা, যারা আহত হয়েছেন তাদের মেডিকেল সার্টিফিকেট থাকার কথা। না, সেদিন গুলিবিদ্ধ দাবি করা আরেকজন হলেন এএসআই আব্দুল হান্নান। সোয়াটের সাধারণ ডায়েরিতে আহত হওয়া এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে দাবি করা হয়। গাজীপুরের পাতার থেকে নোয়াগাঁও অফারখোলা ওইখানে গেছিলেন অভিযানে? আমার মনে পড়তেছে না। কোনো অভিযানই যান নাই? আসলে আমি ওইভাবে বলতে পারতেছি না এই মুহূর্তে। ঠিক আছে। এসআই হান্নান বর্তমানে গাইবান্ধার সাঘাটা থানায় কর্মরত। জঙ্গি বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন, অথচ সেই অভিযান মনে করতে পারছেন না এসআই হান্নান। বুকে এবং হাতে গুলিবিদ্ধ দাবি করা জাহাঙ্গীর হাসান ও এসআই আব্দুল হান্নান মামলার কোথাও চিকিৎসার সনদ দাখিল করেননি। আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন? হ্যাঁ। আপনার কাছে কোনো মেডিকেল সার্টিফিকেট আছে? মেডিকেল সার্টিফিকেট আছে চিকিৎসা নিয়েছিলেন যে? না ভাই, ওরকম তো নেওয়া হয়নি। মেডিকেল সার্টিফিকেট নাই না? কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা বলা হলেও হান্নান বলছেন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার কথা। স্পর্শকাতর এই মামলায় কতটা গোজামিল দেওয়া হয়েছে তা পুলিশ সদস্যের কথাতেই স্পষ্ট। যে বাড়ি ঘিরে সিটিটিসির অভিযান, 8 বছর পর এবার সেই বাড়িতে টিম সার্চলাইট, সাথে রং মিস্ত্রি মোশাররফ হোসেন। তার বাড়িও আফারখোলার পাতার টেকে। অভিযানের মাস কয়েক পর রঙের কাজ করেন মোশাররফ। এই দরজাগুলো দেখতেছেন না, এই দরজায় বিভিন্ন জায়গায় ফুটাগুলির চিহ্ন পাইছি। পুরা দরজাটা এমনি ছিদ্র ছিল, জায়গায় জায়গায় বিভিন্নভাবে, কিন্তু সব গুলির দাগ ছিল, একবারে পুরা ঝাঁঝরা ছিল ওইটা। ক্ষত বিক্ষত গুলির এই চিহ্নগুলো দরজার বাইরের অংশের।
শুরুতে দেয়াল জুড়ে গুলির অসংখ্য চিহ্ন দেখা গেলেও মোশাররফের হাতের ছোঁয়ায় এখন সেগুলো নিশ্চিহ্ন। এই যে এই গর্তগুলো এগুলো ওই যে গুলি খায় গর্ত হয়ে গেছিল, পরে আবার এটা ওই সিমেন্ট দিয়ে কিছু বানানো হয়েছে, কিছু আবার পুটিন দিয়ে বইরা আবার আমরা রং করছি। ডাইনিংয়ের দেয়াল, পাশের রান্নাঘরের দরজাও গুলিতে ঝাঁঝরা। প্রশ্ন হচ্ছে, তালাবদ্ধ দরজা ভেদ করে আরেক দরজায় এভাবে গুলিতে ঝাঁঝরা হতে পারে কিনা। বিশেষ করে এইটা আর এই দরজাটাই বেশি ছিল আর কি। এগুলো সব গুলির দাগ। হ্যাঁ, এই যে যেমন এই একটা আছে, এগুলো পরে আবার রিপেয়ারিং করা হয়েছে। এই যে এগুলো সব গুলি দাগ। এইটা আবার না, এটা বেশি ভালো না। এই যে এগুলো সব পরে আমরা সিমেন্ট দিয়ে বইরা পরে আবার পুটিং করছি। তারপরে এই যে এই পাশে কিছু আছে গর্ত, এই যে চিহ্ন, যে এই চিহ্নগুলো একটা চিহ্ন, এগুলো সব গুলির চিহ্ন এগুলা। একই সাথে প্রশ্ন সুরতহাল রিপোর্ট আর বাস্তবতা নিয়েও। সুরতহাল প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় 3 জনের শরীরের নিচের অংশে গুলির চিহ্ন রয়েছে। ফ্লোর থেকে জানালার উচ্চতা 3 ফিট হলে কোনোভাবেই নিচের অংশে গুলি লাগার কথা নয়। এছাড়া 6 জনের শরীরের কোথাও জখমের চিহ্ন এবং হাড় ভাঙা রয়েছে। প্রশ্ন হলো, গুলিতে মারা গেলে হাড় ভাঙা কিংবা জখমের চিহ্ন আসলো কিভাবে? এমন আরও অনেক প্রশ্ন জঙ্গি অভিযান অপারেশন স্পেড 8 নিয়ে। ষাটোর্ধ্ব আবুল কালামও তেমনই কয়েকটি প্রশ্ন তুললেন। তো সবাই ধারণা হলো যে একখানে 7টা লাশ কীভাবে মরে, কারণ গোলাগুলি করলে তো চারিদিকে ছিটা পিটা মরতো। গ্যানেট মারছে, গোলাগুলি করছে, তার কোথাও এই অস্ত্রগুলা কই গেল? তাও তো কোনো অস্ত্রই পায় না। পাওয়ার ভিতরে পাইছে, ভিতরে দেয়া ভাঙ্গিয়া একটা গ্যাসের বোতল পাইছে, রান্না খায়, পাক করে খায়, আর প্লেট পাইছে, আর একটা ডিমের কেস পাইছে, আর 2 কেজি চাউল পাইছে। এদিকে কি গোলাগুলি করতে পারে তারা? গ্যানেট মারলে এটা একটা চিহ্ন থাকলো, নইলে বাইরে হাজার হাজার লোক, এরা কোনো আহত হইল, নইলে যারা গোলাগুলি করছে সব ভিতরের লোক মেরে যেতে পারছে, বাইরের লোক দিয়ে একটা মারতে পারলো না। তাকে তো আইনা আগে তাকে মাইরে ফেলাই তুইছে, পরে তারা বাইরেতে গোলাগুলি করছে। নাটকের আবুল কালামের বক্তব্য আর সেদিনের গুলির চিহ্ন বিশ্লেষণেও এমন তথ্য মিলেছে। অর্থাৎ অভিযান সম্পর্কে এত বছর কথা বলতে না পারলেও এখন মুখ খুলছেন অনেকেই। সবারই ধারণা যে এরা আগে ঢুকাইয়া নিয়ে এখানে গুলি করে মাইরা, পরে ভিতরে তালা মাইরা, বাইরেতে তালা মাইরা, পরে এটা একটা নাটক সাজাইছে যে আমরা জঙ্গলি মারছি। অথচ এই ছেলেগুলা দেখা গেছে 17-18 বছরের বয়স, এগুলো কোনো জঙ্গলির কোনো কিছুই না। বাইরে তো তালা মারি রাখছে, এরা তালা মারছে, পুলিশেরা তালা মারি রাখছে। ভিতরে তো আর ভিতরে যে তালা মারা থাকতো, তাহলে এরা পুলিশ ঢুকলো কেমনে? পরবর্তী মাইরা এরা ঢুকলো কেমনে? এরা তো তালা, এরা কি মইরা কি এরা তা খুলে দিয়েছে লক? অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামানের বাড়ি ঘটনাস্থলের পাশেই। বাসার বাথরুমের জানালা দিয়ে দেখা অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমরা সবাই কইছে যে এটা একটা নাটক ছাড়া কিছু না। চতুর্দিকেই বাড়ির দাঁড়াইছে, দক্ষিণে, পূর্বে, উত্তরে। তো এই হঠাৎ করে এই গুলি ওই জানালার দিকে, ওই ফ্লোরটার উপরে দেখা যায় যে গুলিগুলো যাইতেছে, ঝমঝম করে কাজ যে ভাঙ্গা পড়ছে, এটাও দেখা গেছে। আন্দাজ করতে চাইলাম যে ভিতরে কেউ যদি থাকে তাহলে তো হেরা পাল্টা কোনো করবে, এমন কোনো আমি দেখি নাই। গুলি করতে ওই জানালা দিয়েও আমি তাকাইছি, কাউরে দেখি নাই, ভিতরে লড়াচড়া করতে দেখি নাই। গ্রেনেড টেলেটা আমি দেখি নাই, গ্রেনেডও দেখি নাই। ও ভিতরতে কোনো প্রতিরোধ করার মতো কোনো কিছু আমি অনুভব করি নাই। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত মনিরুজ্জামানের চোখের সামনে হয়েছে। সেদিন কি উদ্ধার দেখেছেন প্রশ্ন ছিল তার কাছে। ভিতরতে কোনো প্রতিরোধই হয় নাই, হইলে দেখতাম। যতগুলো পরিস্থিতি সিমটম দেখলাম, এতে তো সাধারণই মনে হচ্ছে। এত তো হেরা যে পাল্টা আক্রমণ করছে, এরকম তো কিছু দেখি নাই। গ্রেনেডের চিহ্ন দেখছে কেউ, বা কোনো আগ্নেয়াস্ত্র বা অনেকটা কিছু পুলিশ উদ্ধার করে নিছে না, সবই তো দেখাই নিছে, কিছুই তো দেখি না। ওই বডি টডি যেগুলো শাকসবজি কাটে, এগুলি ছাড়া তো আর কিছুই না, পাতিল টাতিল ছাড়া। পুলিশরাই বলছে যে ওদেরকে গ্যাস দিয়ে দুর্বল কইরা পরে মারতে হবে, ওরা অনেক শক্তিশালী। অভিযানস্থলের পাশে বাড়ি হওয়ায় সোনিয়াদের বাড়িতেই অভিযানের সরঞ্জাম রাখা হয় এবং অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন তাদের মুখেই কথোপকথন শুনেছিলেন সোনিয়া। চাঁদপুরের বাসিন্দা সোনিয়া এই এলাকায় ভাড়া থাকেন প্রায় 24 বছর। যে দরজায় যে দেখার জন্য, বাহিরের মানুষ দেখার জন্য একটা থাকে না ক্যামেরা, ওইটা ভাঙছে, ভাঙা নাকি গ্যাস ঢুকাইছে,
গ্যাস ঢুকাই ওদেরকে দুর্বল কইরা পরে সবগুলা ওদের বাসার একটা চিপা আছে, ওই চিপার মধ্যে সবগুলারে রাইখা পরে একসাথে গুলি করে মারছে। অভিযানের সময় দোতলা বাসার নিচতলায় বাচ্চাসহ আটকা পড়া আয়শা বেগমকেও খুঁজে বের করে টিম সার্চ লাইট। বাগেরহাট জেলার চিতলমারির বাসিন্দা আয়শা বেগম কি দেখেছিলেন শুনব তার মুখ থেকেই। আপনার উপরতলা থেকে কোনো বোম বা গুলির আওয়াজ না, এগুলো আমি আওয়াজও পাইনি, আমি দেখিও নাই, শব্দও শুনি নাই। বাহিরের আওয়াজ ঠিক পাইছে, এই জানলায় গ্লাসে ভেঙে পড়ছে গুলিতে। অভিযানস্থল ও আশপাশের অন্তত ৭০ জনের সাথে কথা বলে টিম সার্চ লাইট, যাদের সবাই অপারেশন স্পেড 8 নামে জঙ্গি বিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন। ভেতর থেকে কি কোনো গুলি মারছে? না না, ভেতর থেকে কিচ্ছু গুলি মারে নাই। 7টা লাশ বাইকের মনে করেন যে গাড়িতে তুললো। আর ভেতর থেকে কোনো অস্ত্র পাইছিল? না, কোনো অস্ত্রই পাইছেন না। ভিতরে থেকে গুলি আসে নাই। প্রশ্নবিদ্ধ এমন অভিযানে সন্তান হারানো পরিবারগুলোর কষ্টের তীব্রতা কতটা, একই সাথে মামলার সাক্ষী আর অভিযানের সত্যতা নিয়ে ফিরছি আরও একটা বিরতির পর। কাগজপত্রের তথ্য বলছে গাজীপুরের পাতারটেকে জঙ্গি বিরোধী অভিযানে করা মামলায় নিরপেক্ষ সাক্ষী 11 জন। এর মধ্যে 2 সাক্ষী মারা গেছেন, একজনকে পাওয়া যায়নি। বাকি 8 সাক্ষীর সাথে কথা বলেছি। জব্দ তালিকার অন্যতম সাক্ষী জহুরুল ইসলাম অভিযান চালানো বাসার বিপরীত ফ্ল্যাটে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন। জঙ্গি অভিযানের খবর পেয়ে সেদিন আর বাসায় ফেরেননি। পরে বাসার জব্দ মালামাল ফেরত দেওয়া হবে বলে ডেকে নিয়ে পুলিশ স্বাক্ষর নিয়েছিল। জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র, গুলি, গুলির খোসা, তাজা গুলি, চাপাতি, চাইনিজ কুড়াল, চাকু, এগুলো সব আপনি উদ্ধার করতে দেখেছেন? না, আমি দেখি নাই রে, আমি ছিলাম ওই না, দেখমু কইতে। এই বক্তব্যগুলো কি আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি এটা সম্পূর্ণই ভুল এবং কি এরা তারা ইচ্ছাকৃতভাবে করছে, সাজাইছে। কি এই মামলার কোনো সাক্ষী হয়েছিলেন কিংবা? না, সাক্ষী হয়নি। যেহেতু আমি পড়ালেখা জানি না, ওই মাল বাইরে করার সময় যে সাইন দিছি ওইটা সাদা কাগজে নিছে, ওইটাই সম্ভবত কাজে লাগাইছে। জহুরুলের ফ্ল্যাটে সাবলেট থাকা ওজিয়া রহমানের বক্তব্যও একই রকম। যিনি বর্তমানে গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায় অবস্থান করছেন। কথা হয় মুঠোফোনে। অস্ত্রগুলি, গুলির খোসা, তাজা গুলি, চাপাতি, চাইনিজ কুড়াল, চাকু। না, আমি এগুলো কিছুই দেখিনি। পুলিশের কাছে এগুলো বলেছিলেন? পুলিশে তো জিজ্ঞাসা করে নাই আমাদেরকে, তাহলে আমরা কি বলবো ওখানে? যদি আমাকে এখন সাক্ষী বানানো হয়, এটা ভুল ছাড়া কিছু না। আমি তো জানি না, আমি কি বলবো। আরেক সাক্ষী রমজান আলী চিশতি লাগালিয়া এলাকায় একটি মাদ্রাসা কাম মসজিদ ও এতিমখানার মোতোয়াল্লি। মাইকে ডেকে নিয়ে সাক্ষী বানানোর বিষয়টিতে এখনও তিনি আশ্চর্যান্বিত। ওই জায়গায় কোনো কথা বলতে পারি নাই। সবচেয়ে বড় দুঃখজনক হলো আমাকে সাদা কাগজে স্বাক্ষর নিছে, আমাকে সকলকেই। আমি সাদা কাগজে স্বাক্ষর দিতে চাই নাই। দিতে না চাওয়ার পরে এক পুলিশ কর্মকর্তা আমার এক চাচা আফাজউদ্দিন পলান ওনার সাথে রাগই করছে। তারপরে আবার বলে দিছে, যান বাইরে গিয়ে কিছু বলতে পারবেন না, সবাই চুপ থাকবেন, মুখ বন্ধ রাখবেন, সবাই যান। লাস্ট কটা দেখছেন? আমি বললাম যে 7টা দেখছি স্যার। ঠিক আছে, যান, মুখ বন্ধ রাখবেন। এটা একটা সম্পূর্ণ বানোয়াট বুয়া, নিরীহ মানুষ মারছে জঙ্গির নাম দিয়া। এরা আসলে জঙ্গি না। সাক্ষী ফজলুল কাদিরের বক্তব্যও একই রকম। তিনিও জানেন না তাকে সাক্ষী করা হয়েছে। আমরা যখন বাইরে এলাম তখন আমাদের অনেক পৃষ্ঠার মধ্যে খালি পাতার মধ্যে সই দেন। পরে আমরা বললাম খালি পাতা সই দিব না, লেখেন কি দেখছি, লিখতে এবং সই দেন। তো 6 জন দেয় আপনার আমাদের ধমক দিয়ে বললো যে সই দেন। তাহলে বাইরে থেকে ওরা দিনভর খালি অভিনয় করছে, তাহলে গুলি করছে। আর শব্দ কিন্তু করলে আর বলছে যে আপনার আমার ধারণা মনে ভিতরে আগে মেরে লেছে, এরাই মনে মারছে। আমরা যখন গেলাম ভিতরে তখন আমার তালা খুলে দিচ্ছে। এটা তালা মারছিল, ঘরটা তালা মারছিল, তালা খুলে আমার ঢুকাইছিল। স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী ফজলুল কাদির ঘটনাস্থলের বাসায় ঢুকে কি দেখেছিলেন সেটাই বলছিলেন তিনি। ওইখানে কি কোনো অস্ত্র, গুলির খোসা, না এগুলা চাপাতি, চাইনিজ কুড়াল, না এগুলো দেখি নাই। না এগুলো দেখি নাই। আজকে জানতে পারলাম না যে আপনার সাক্ষী বানাইছে বা কোনো কিছু। তবে যেগুলো লিখছে সব মিথ্যা। আমার চাই সুষ্ঠু বিচার হোক, যার নিরীহ ছেলে মারছে যারা, এটা সুষ্ঠু বিচার হোক, এদের বিচার পাক, যারা অঘটন ঘটাইছে এদের সাজা হোক। হাজী আফাজউদ্দিন পালোয়ানকেও মাইকে ডেকে নেওয়া হয়। তাকে সাক্ষী বানাতে গিয়ে উল্টো হুমকিও দেয় পুলিশ। বলো যে বাবাজি এই কাগজে সই দেন,
তখন বললাম যে আপনারা যে সই দিব, ওদিন নিলেন সাদা কাগজ, আজকে দিলেন আপনারা অনেক কিছু লেখলেন, এগুলো তো আমাকে দেখার নাই। তাহলে আমরা কিসের বিষয় বাবাজি আপনারা সই দেন, এটা দেখছেন কিন্তু দেখছেন না, ওরা বিষয়টা আপনি সই দেন, সই দিবেন না মরবেন, আপনি সই দেন। আমি আতঙ্কের মধ্যে থাকি, আমি সই দিতে বাধ্য। এগুলোকে আপনার বক্তব্য দেখেন, এখানে উল্লেখ আছে যে আপনি এগুলো ওনারা লেখছেন, এটা না না আমরা এগুলো দেখিনি, আমরা শুনি না, বলিও নেই। মাঠ পর্যায়ের তথ্য বলছে, সাক্ষীদের চাপে ফেলে সুরতহাল প্রতিবেদন ও জব্দ তালিকায় স্বাক্ষর নেওয়া হয়। 3 জনের স্বাক্ষর নেওয়া হয় মিথ্যার আশ্রয় নিয়ে। পরে তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান নিজের মতো করে সব সাক্ষীর জবানবন্দি লেখেন। আমি চিন্তা, আমি তো এটা জানিও না মামলা হয়েছে কিনা, এটা তো ভাই আমার জানা না। আমার সিগনেচার করতে বলছে, আমি সাদা কাগজের মধ্যে সিগনেচার করছি। দিয়ে এগুলা কে লিখছে আমি জানি না, এগুলা তো আমি জানি না। আমি শুধু সাদা কাগজে আমাদেরকে সবাইকে সিগনেচার না হয়েছে, সাদা কাগজে আমরা সিগনেচার দিয়েছি, বাকিটা কি লিখছে এটা তো আমাদের সাক্ষী আজকে জানলাম। তোমার ভিতরে বসাইয়া আমগো কইছে আমরা সই দেন, কাগজ তো কিচ্ছু নাই গিয়া, সাদা কাগজ। তো বাইরেতে গুলি করছে হেরা, কিন্তু ভিতরতে যারা গুলি করছে এটা আমরা শুনিও নাই, দেখিও নাই। মাঠ পর্যায়ের অনুসন্ধানে ওঠা বেশ কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। মেঝে থেকে 3 ফুট উঁচুতে জানালা হলে রান্নাঘরের দরজার নিচের অংশে গুলি লাগলো কিভাবে? নিরাপদ দূরত্ব থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলি কথিত 3 জঙ্গির হাঁটুর নিচে লাগে কিভাবে? তদন্ত প্রতিবেদনে অভিযান শেষে ঘরের ভেতরে প্রবেশের পর 7 জনকে নিহত দেখার কথা বলা হলেও সিটিটিসির নির্বাহী অনুসন্ধানে ঘরের ভেতরে প্রবেশের পর গোলাগুলিতে মারা যাওয়ার কথা বলা হয়েছে। মামলায় কথিত জঙ্গিরা ঘরে আগুন ধরিয়ে দেয় বলা হলেও তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে কোনো কথাই বলা হয়নি। মামলা এবং তদন্তের ভাষা একই রকম, অর্থাৎ মামলায় যা বলা হয়েছে ফাইনাল রিপোর্টের ভাষাও একই। তদন্ত কর্মকর্তা আলাদা কিছু বের করতে পারেননি। তদন্তে বাকি 4টি লাশের পরিচয় না মিললেও আদালত লাশের পরিচয় জানতে পুনর্তদন্তের নির্দেশনা দেননি। মামলার তদন্তে সাধারণত নতুন তথ্য পাওয়া গেলে পুনর্তদন্ত বা আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়, কিন্তু এই মামলায় এ নিয়ে একটি শব্দও বলা হয়নি। সাক্ষী ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বাইরে থেকে বাসাটি তালাবদ্ধ ছিল, তাদের ডেকে নিয়ে বাসার তালা খোলা হয়, কিন্তু সোয়াট কর্মকর্তা বলছেন ভেতর থেকেও ছিটকিনি লাগানো ছিল। প্রশ্ন হচ্ছে, ভেতরে ছিটকিনি লাগানো থাকলে তালা খুলে ঢোকানো হলো কিভাবে? সোয়াটের 2 জন গুলিবিদ্ধ হওয়ার দাবি করলেও মামলার এজাহার এমনকি তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে কিছুই উল্লেখ নেই। স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এই মামলাটির তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার তৎকালীন পরিদর্শক মাহমুদুল হাসান, যিনি বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুনর রশিদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। সচরাচর মামলায় তদন্ত কর্মকর্তা রদবদল হলেও মাহমুদুল হাসান একাই পুরো তদন্ত শেষ করেছেন। প্রশ্ন উঠেছে, উপর মহলের আশীর্বাদ ও নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দিতে তিনি আস্থার পরিচয় দিবেন। এই বিশ্বাসে তিনি একাই তদন্ত কাজ শেষ করেছেন। যদিও মাহমুদুল হাসান এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি, বরং দাবি করেছেন সাক্ষীরা ভিন্ন কথা বলতেই পারেন। এখানে আমি যতটুকু তদন্ত করেছি, আমার ফাইনাল রিপোর্টে যদি কোনো ভুল থাকে সেটা আদালত আমাকে কোয়ারি করবে, আমি তাদের কাছে জবাব দেব। এখন আমার তদন্তের জবাব দিই, তা তো আমি আপনার কাছে করবো না। অনুসন্ধান বলছে, সচরাচর মামলার বাদী হন এসআই, কিন্তু পুরস্কারের লোভে প্রথা ভেঙে জয়দেবপুর থানার তৎকালীন ওসি খন্দকার রেজাউল হাসান এই মামলার বাদী হয়েছিলেন, তবে তিনি পুরস্কার পাননি। তৎকালীন সরকারের সুবিধাভোগী এই কর্মকর্তা পদোন্নতি পেয়ে বর্তমানে এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন। কথা বলতে চাইলেও এই কর্মকর্তা রাজি হননি। গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুনর রশিদ এবং তৎকালীন ডিবি প্রধান মনিরুল ইসলামের যৌথ প্রযোজনায় কথিত জঙ্গি অভিযানটি সাজানো হয়। একই দিন র্যাবও ওই এলাকায় একটি জঙ্গি অভিযান পরিচালনা করে। জঙ্গি অভিযানে নিহত ফরিদুল ইসলাম আকাশের বাড়ি সিরাজগঞ্জের গাজীপুরে। দিনমজুর আবু সাইদ নিহত ফরিদুল ইসলাম আকাশের বাবা। আমি খুব কষ্ট করে পড়াছিলাম, পড়া আমার শেষ। বহু খাটনি হচ্ছে জীবনে,
আমার বড় ভাই বুড়া নাই, আমি বুড়া হয়ে গেছি মাটি কাটতে কাটতে, পড়ার কাম করতে করতে। ছেলে মারা যাওয়ার পর একদিকে সংসারের ঘানি, অপরদিকে রাষ্ট্রবিরোধী জঙ্গি মামলার আসামি পরিবারের 4 সদস্য। দিন আনতে পান্তা ফুরানো আবু সাইদ সংসার চালাবেন নাকি আদালতের খরচ চালাবেন? বহুবার আইসে আইসা খালি তল্লাশি করছে, ঘর দুয়ার তল্লাশি করে কোনো জিনিস পা নাই, কোনো জিনিস না পাওয়ার ধরনে পরে তল্লাশি করতে 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 দেজার কিছু তো পাই না। পরে ওখান ডিপি মহিলা ডিপি নিয়ে এসে ওই বই নিয়ে এসে বই তলে কি আর বিছনার তলে থুইয়া ওরা কইছে যে বাইর করছি। পরিবারটির অভিযোগ, আকাশ মারা যাওয়ার মাস 2 আগে মা ও 2 বোনকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তখনও তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। প্রায় 1 থেকে 1.5 মাস গুম রেখে মধ্যরাতে বাড়িতে এনে গ্রেপ্তার নাটক সাজায় ডিবি। পুলিশ 8-10 দিন আগে আসলো, এসে খুঁজলো, খোঁজার পরে কিছু পাইলো না। আবার একদিন হঠাৎ করে এসে ধরে নিয়ে গেল, মা আমি 3 জনকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 1 মাস গুম করে রাখছে। রেহে হেরে আবার ফের একদিন রাইতে হঠাৎ করে ফের বাইক নিয়ে আসলো। নিয়ে এসে প্রতিবেশী করে ডেহে নিয়ে এসে তাদের সামনে বই দিল, দেখাইলো যে আদের কাছে পাওয়া গেছে। হেলে নিয়ে আবার ফের আগে নিয়ে গেল, নিয়ে যাবার ফের কেস বাইনে জেলে দিয়ে আসলো। জঙ্গি অভিযানে নিহত ফরিদুল ইসলাম আকাশের মা ফুলেরা বেগম, 2 মেয়ে শাকিলা এবং সালমা খাতুনকে যেদিন ধরে নেওয়া হয় তার কিছুদিন আগেই আকাশকে গুম করে। জেলে থাকা অবস্থায় ছেলে মৃত্যুর খবর পান। 1.5 বছর জেল খেটে জামিন পেলেও ছেলের লাশ পাননি। আমার ছেলেকে বিনা অপরাধে মানুষে ধরে নিয়ে যায়, মিথ্যা কেসে আমাদের ফালাইছে, ছেলেকে মেরে ফেলে দিচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি সঠিক বিচার দিও, আল্লাহ তোমার কাছে বিচার চাই, আল্লাহ তোমার কাছে বিচার চাই, আল্লাহ তুমি বিচার দিও, সঠিক বিচার। ঘটনা ধামাচাপা দিতে ফুলেরা বেগমদের সাথে সেদিন প্রতিবেশী আকলিমা, আসিয়া ও রাজিয়া খাতুন নামের 3 জনকেও ধরে নেওয়া হয়। গুম রাখা হয় প্রায় 2 মাস। আকলিমাকে বগুড়ায় এবং বাকি 2 জনকে রাখা হয় সিরাজগঞ্জে। পরে তাদেরকে জঙ্গি মামলায় আসামি করে ডিবি। আমাদের যে নিয়ে আসলো, নিয়ে আসার মধ্যে যে যে গুম করে যে রাখলো, ওর মধ্যে আমাদের নির্যাতন হচ্ছে। আমরা যেটা যেটা বলি সেটা সেটা করো, তারপরে তোমাকে বাড়িতে রেখে আসবো, এসব বলতে বলতে 1.5 মাস হয়ে গেল। তারপরে আর আমার বাপ মায়ের খবর নেই। পরে আমাকে জেলখানাতে দিয়েছে। দেওয়ার পরে আমার মা বাপ খবর পেয়েছে, ওখানে আমাকে আবার যাই দেখি যে রাজিয়া পাবো না, ওরা সবাই ওখানে। পরে ওখানে মনে হয় কয়েকদিন রাখার পরে আবার ফের জেলখানায় নিয়ে আসে। ফুলেরাদের বিরুদ্ধে করা মামলার 4 সাক্ষীর 3 জনের সাথে কথা হয় টিম সার্চলাইটের। 3 জনই অভিযানের বিপক্ষে কথা বলেছেন। আবু সাইদের ওয়াইফ, মেয়ে তাদেরকে ধরে নিয়ে গেছিল 1-1.5 মাস আগে। তারপরে 1-1.5 মাস পরে গুম রাখছিল, তারা গুম করে রাখছিল 1-1.5 মাস। তারপরে একদিন হঠাৎ করে রাত 1টার দিকে তারা নিয়ে আসে, রাত্রে বাড়িতে নিয়ে আসে এবং বাড়ি ঘেরাও করে পুলিশ আর ডিবি। মূলত ঘটনা, ওরা পুলিশ বলে যে এরা জঙ্গি, কিন্তু এরা তো জঙ্গির কোনো তৎপরতা কোনো কিছু দিনই আমি দেখি নাই। আমার বাড়ির সাথে তারা কোনো দিনও তার সাথে আমি তার পরিবার বা কোনো কিছু দেখি নাই। আমার দাদার বাড়িতে দিয়ে নিয়ে গেল, দিয়ে নিয়ে যায় রে ওই বইগুলো দেখাইলো, দেখানোর পরে সাক্ষী সই দাও, সই দিয়ে চলে আসলাম। না জঙ্গি তো না, জঙ্গি তো আমি তো চাকরি আমি জানা আমাদের করতে পারবো। আমি সাক্ষী হতে চাই নাই, পরে আমাকে বলেছে যে আমাকে সাক্ষী দিতে হবে। আমি বলছি আমার বাধ্য করাইছে, যে আমাকে নিয়ে এখন বাধ্য করাইছে। তা আমি ওখানে আদালতে যাই, আমি কিছু বলি না, আমি জানি না। আমি তো বলি না, আমি তো কোর্টে বলে আসি যে আমি জানি না, আমি তো কোর্টেই বলছি। বিষয়টি নিয়ে ফরিদুলের স্বজন ও স্থানীয়রাও টিম সার্চলাইটের সাথে কথা বলেছেন। কিভাবে পুরো পরিবারকে জঙ্গি বানানো হয়েছে সেটাই বলছিলেন তারা। এদের নিয়ে গেছে লোকা দিনের বেলা শুক্রবার 1:30টার দিকে, এখানে এসে 12:30 অবস্থান নিচ্ছে ওনারা। তারপর এখান থেকে এদের নিয়ে গেছে 1:30-1:45টার দিকে। আমাকে দেওয়ার কথা যে আপনারা নিয়ে আসবেন, পরে আমাকে আর দেয় নাই। শুক্রবারের দিন তাদের নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 1-1.5 মাস কোনো খোঁজ ছিল না। তারপর 1.5 মাস পর শুনি যে একদিন গভীর রাতে বলে নিয়ে এসে বই সাইজে তার গ্রেপ্তারি
ই করে নিয়ে গেল তাদের। ফরিদুলের যে ঘরটা ছিল ওই ঘরের বিছানার নিচে বই সাজা রাখা ওই বই বাইর করে দেখে ওটা ভিডিও করে এদের আসামি বানিয়ে নিয়ে চলে যায়। এনারা কেউ জঙ্গলি বলে আমরা পাই নাই যে এরা জঙ্গলি, এটা আমি ফরিদুলের সাথে মিশে এটা খুঁজে পাই নাই। ফরিদুল ইসলাম আকাশ ভাইকে জঙ্গি প্রমাণিত করার জন্য ওনারা এই পুরা ফ্যামিলিকেই জঙ্গি বানায় দিছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা নিয়ে থাকে, এই গুম, এই দোষ। ভুক্তভোগী এবং এলাকাবাসীর বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আকাশের পরিবারকে জঙ্গি তকমা দিতে ভূমিকা রেখেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও ইউপি সদস্য ইসমাইল হোসেন। দুজনই পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন উচ্চ আদালতের এই আইনজীবী। ওভারঅল যে জঙ্গির নাটক সাজানোটা, যেটা আমরা নাটকই বলছি এখন বা তখনও বলেছি জঙ্গির নাটক সাজানোটার পেছনে তো একটা রাজনৈতিক দুরভিসন্ধি ছিল এবং এর ফলে বিরুদ্ধ মতের কাউকেই জঙ্গি ট্যাগ দিয়ে গুলি করে মেরে ফেললেও কেউ কোনো প্রশ্ন তুলতো না। এগুলো আমার মনে হয় যে রিইনভেস্টিগেশন হওয়া দরকার। সেক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশন না দেওয়াটাকে আপনারা কি বলছেন? দেখুন, এটা তো পলিটিক্যালি মোটিভেশনটা তো ছিল, এটা তো আমরাই সবচাইতে বেশি জোর গলায় বলেছি যে ফ্যাসিস্ট সরকার গত 15 বছরে সবচাইতে বেশি ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছে বিচার ব্যবস্থার নানান রকমের ফ্যাসিস্ট আচার আচরণের কারণেই। তারা সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছে রীতিমতো। ফলে এই ধরনের ঘটনাগুলোতে ফার্দার ইনভেস্টিগেশন না দেওয়ার পেছনে যদি রাজনৈতিক অভিসন্ধির প্রশ্ন তোলা হয়, সেটি থাকাটা আসলে খুব একটা অসম্ভব কিছু এবং সেটা ছিল অনেক ক্ষেত্রে। রাষ্ট্রের কাছে ধর্ম ও জঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জঙ্গিবাদের নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ক্ষমার অযোগ্য। ক্ষমতার পট পরিবর্তনে কথিত এই জঙ্গি অভিযানের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে তদন্ত শুরুর খবর এসেছে টিম সার্চলাইটের কাছে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।